শ্রেষ্ঠ বাঙালির সম্মানে ভূষিত হলেন বাগনানের চন্দ্রপুর বকুলতলার বাসিন্দা সমাজসেবী অনির্বাণ সামন্ত। সম্প্রতি দি ইন্ডিয়ান ক্রনিকল নিউজ গ্রুপের পক্ষ থেকে কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে সমাজসেবায় অসামান্য কাজের অবদানের জন্য শ্রেষ্ঠ বাঙালি 2025 পুরস্কারে সম্মানিত হয় সমাজসেবী অনির্বাণ সামন্ত। ছোটবেলা থেকেই নানা ধরনের সামাজিক কাজের সঙ্গে নিজেকে যুক্ত করেছিলেন অনির্বাণ। দি ইন্ডিয়ান ক্রনিকল গ্রুপ একটা নিউজ গ্রুপ, ওনারা একটা অনুষ্ঠান করেন, তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন নমিনেশন নেওয়া হয়। তো সোশ্যাল ওয়ার্ক বলুন বা অন্য যে কোনো ক্যাটাগরি বলুন, লিটারেচার বলুন বা আর্ট বলুন, যে কোনো সব ক্ষেত্রেই নেওয়া হয়, নিয়ে সেখানে সিলেকশন হয়। তো সেক্ষেত্রেই এই অনুষ্ঠানটা হয়েছিল এবং আমাকে শ্রেষ্ঠ বাঙালির সম্মানটা দেওয়া হয়েছে ইন্ডিয়ান ক্রনিকল নিউজ গ্রুপের পক্ষ থেকে। আমাকে সমাজসেবা বিভাগে দেওয়া হয়েছে। সোশ্যাল ওয়ার্কে অসামান্য অবদানের জন্য উৎকর্ষ সম্মান মনের বলে দেওয়া হয়, যেটা উৎকর্ষ অসামান্য আছে যাদের, ওনারা মনে করেছে, ওনাদের জাজমেন্টটা সেই অনুযায়ী দেওয়া হয়েছে। না, সোশ্যাল কাজ করে এই সম্মানটা পেয়েছি বললে ভুল হবে, এর আগেও আমি অনেক সম্মানই পেয়েছি। এখন দেখুন, সম্মান পাওয়াটা একটা প্রেরণা যোগায়, হয়তো মানুষকে কাজের আরও উৎসাহ যোগায়, সব মানুষের ক্ষেত্রেই এটা হয়। তো সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ নয়, কারণ আমি শ্রেষ্ঠ বাঙালি পুরস্কার পেয়ে শ্রেষ্ঠ হতে পারলাম কিনা সেটা তো মানুষ বলবেন, তাই না? আমার কাজ বলবে। আর সবচেয়ে বড় কথা, বাঙালি তো বটেই, মানে বাঙালি হয়ে জন্মেছি, বাঙালি হয়ে থাকতে চাই। বাঙালি শিক্ষা, বাঙালি সংস্কৃতি, বাঙালি কালচারকে শুধু আমি এখানে নয়, আপনারা এর আগেও দেখেছেন যে বিদেশের মাটিতেও আমি উপস্থাপন করার চেষ্টা করেছি। মানে সিঙ্গাপুর বলুন, আপনার ব্যাংকক বলুন, নেপাল বলুন, যেগুলো আমি অলরেডি পুরস্কৃত বিদেশ থেকে যেগুলো, তো সেখানেও ইন্ডিয়ান ফ্ল্যাগ হাতে নিয়ে আমি উঠেছি। এবং বাঙালি হিসাবে এমনও ঘটনা ঘটেছে, সিঙ্গাপুরে 7 জন, মানে ইন্ডিয়া থেকে 7 জন ছিল সিঙ্গাপুরে, যারা বিভিন্ন মানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে দেশের প্রতিনিধিরা ছিলেন সিঙ্গাপুরে অ্যাওয়ার্ডের জন্য, ইন্টারন্যাশনাল স্টার আইকনিক অ্যাওয়ার্ড, যেটা গত মে মাসে অনুষ্ঠিত হয়েছিল, 29 মে সিঙ্গাপুরে। সেখানে ভারত থেকে 7 জন ছিলেন, ভারতের বিভিন্ন স্টেট থেকে, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে আমি ছিলাম, গুজরাট, আপনার দিল্লি, মানে চেন্নাই, বিভিন্ন জায়গা থেকে ছিলেন। কিন্তু ওখানে ঠিক হলো যে সিঙ্গাপুরের মঞ্চ যেহেতু খুব মানে মূল্যবান মঞ্চ, সেহেতু একটা দেশ থেকে একজনকেই বলতে দেওয়া হবে, কারণ সবাইকে বলতে দেওয়ার সুযোগ বা পজিশন সেখানে নেই। একটা দেশে একজনই রিপ্রেজেন্ট করবেন, ঠিক আছে? তো ওনারাই ঠিক করলেন যে ইন্ডিয়া থেকে অনির্বাণ সামন্ত বলবে এবং বাংলা থেকে মানে অনির্বাণ সামন্তই বলবেন। এটা আমি মনে করি যে আমার জয় নয়, বাংলার জয়। সেটাই দেখুন, আমি যে মানুষগুলোর জন্য কাজ করি, ধরুন অনাথ আশ্রম বলুন, বৃদ্ধাশ্রম বলুন, থ্যালাসেমিয়া পেশেন্ট বলুন, ক্যান্সার পেশেন্ট বলুন, বা দুস্থ বাচ্চা যারা পড়াশোনায় ভালো অথচ স্কলারশিপ বা বৃত্তির জন্য পড়াশোনা পিছিয়ে যাচ্ছে, সেরকম ধরনের বিভিন্ন ধরনের কাজ যখন যেমন আসে, বা থ্যালাসেমিয়া পেশেন্ট বা শারীরিকভাবে সক্ষম যারা আছে তাদের কথাই বলুন, তো তাদের ক্ষেত্রে তারা মানে তাদের মুখে হাসি ফোটানোটাই আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার। এর থেকে বড় পুরস্কার আমার কাছে হতেই পারে না। আমি ভবিষ্যতে যে পুরস্কারই পাই আর না পাই সেটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে কাজটা করা। কাজ করলে তো পুরস্কার আসবে, এটা হতেই পারে, আসতেই থাকবেই, সেটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে না। আমার কাছে করতে হচ্ছে বড় কাজ। আমি যখনই পারি, যখন একটা পুরস্কার পান, তখনই আমার দায়িত্ব বাড়ছে, কিন্তু আপনাকে আরও ভালো কিছু করতে হবে মানুষের জন্য, বা মানুষের পাশে দাঁড়াতে হবে না। এবং কিছুদিন আগেই আপনারা জানেন আমার বাবা মারা গেছেন, জাস্ট মাস 1.5 হয়েছে। তো সেটা আমার বাবারও খুব ইচ্ছা ছিলেন, আমার প্রেরণা বাবা যদি বলেন, আমার বাবা মা আমার প্রেরণা এইসব ব্যাপারে, এই মানে সোশ্যাল ওয়ার্কের ব্যাপারে যদি বলেন, ওনাদের দেখেই শিখেছি। তো ওই বাঙালি পুরস্কারটার সময় আমি যখন স্পিচ দিয়েছিলাম, আপনি দেখেছেন, ওটা আমার বাবা মাকে উৎসর্গ করেছি। তো ওনার বাবা সবসময় বলতেন যে তুই কাজটা বন্ধ করিস না, মানে আমরা যাই হোক আমাদের, মানে অন্তত মানুষ তো সারা জীবন থাকবে না পৃথিবীতে, কিন্তু তুই কাজটা করে যাস, যতদিন পারবি কাজটা। এটা আমার বাবার আশীর্বাদ নিয়ে আমি এগিয়ে চলেছি, এবং ওদের মুখে হাসি ফোটানোটাই আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার। ওইটাই আমি আজীবন থাকতে চাই এইভাবে, যতটুকু আমাকে ঈশ্বর ক্ষমতা দিয়েছেন। আমি ডক্টরেট করছি, কারণ আপনি আমাকে দেখুন, আমার এটা আমি MBA করেছি, আমি মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন করেছি সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে, ঠিক আছে, জেভিয়ার্স কলেজ থেকে, ঠিক আছে, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ফাইন্যান্সে করেছি। তো আমাকে থাইল্যান্ডে যখন আমি পুরস্কৃত হয়েছিলাম, থাইল্যান্ড থেকে আমাকে অফারটা দেওয়া হলো যে আপনি এত ভালো কাজ করছেন, সম্ভবত এবার আপনার নামে রাখা একটা ডক্টরেট দরকার হয়ে পড়েছে। তা ব্যাপারটা হচ্ছে, নামে রাখা ডক্টরেট শুধু নয়, আমি পড়াশোনাটা এমনি ভালোবাসি, পড়াশোনাটা করতে ভালোবাসি এবং ভালোভাবেই করতে ভালোবাসি। সেই উদ্দেশ্যেই আমার শুরুটা, মানে গত জুন মাস থেকে আমি শুরু করেছি ডক্টরেট যেটা করবো, মানে ইসবিজ ইউনিভার্সিটি প্যারিস থেকে, ফ্রান্সের প্যারিস, এটা গোটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাপ্রুভাল আছে, ঠিক আছে, ওখান থেকে করছি। এবং সেটা
বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের উপরেই করছি, ডক্টরেট ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এক্সিকিউটিভ ডক্টরেট ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এর উপরেই করছি। কোন পেপারে থিসিস করব সেটা এখন শুরু হয় না আমার থিসিস সেবাটা, তার আগে দুটো পেপারে প্রি কোয়ালিফাই করতে হয় ডক্টরেটের আগে। একটাতে আমি অলরেডি কোয়ালিফাই করে গেছি, 88% দিয়েছে। আজ না ব্যস্ত মানে মানুষ হয়তো চাইছেন, মানুষ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন, যেমন ধরুন শুধু আগে তো এখানেই কাজ করতাম, বা দেখেছেন ছোটো থেকেই প্রথম থেকেই বাগনানে করতাম, তারপরে কলকাতায় গেলাম, তা কলকাতা থেকে বাইরে ইন্ডিয়াতেও গেছি, ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় মধ্যপ্রদেশ, দিল্লি, চেন্নাই সব জায়গাতেই গেছি। তো আলটিমেটলি সেখান থেকে বিদেশ ছাড়িয়েছি, নেপাল, ব্যাংকক, সিঙ্গাপুর, সম্ভবত পরের বছর দুবাই যাওয়ার কথা হচ্ছে, জানি না কী হবে শেষ পর্যন্ত। তো এবারও অনেকগুলো আমি ছেড়েছি, আমি ভিয়েতনাম ছেড়েছি, মালয়েশিয়া ছেড়েছি। আর এই যে ডক্টরেটটা করছি এটা কিন্তু কমপ্লিট হলে আমাকে থাইল্যান্ড আবার যেতে হবে, কারণ এর কনভোকেশনটা থাইল্যান্ডই হয় এই ডক্টরেটের। তো ব্যস্ততা বলতে যদি বলেন যে তাহলে আমাকে এখন দেখুন বিভিন্ন জায়গার মানুষ ভালোবেসেই ডাকছেন। চন্দননগরে গেছি, দেখেছেন সেখানে একটা অনুষ্ঠানে তিলোত্তমা সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল ওমেন সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির যে অনুষ্ঠান, তারাও সোশ্যাল ওয়ার্ক করে, তারা আমার হাত দিয়েই করাতে চাইছেন সেটা জিনিসটা। বা খড়গপুরে একটা রাইজিং স্টার গ্রুপের একটা অনুষ্ঠানে ভারত আশ্রম সঙ্গে, সেখানেও গেছি। মানে এ প্রান্ত থেকে ও প্রান্ত হয়ে যাচ্ছে, শুধু কলকাতা নয়, যেটা মানুষ হয়তো ভালোবেসেই ডাকছেন যে দাদার হাত দিয়ে আমরা করি, বা আমার হাত দিয়ে করালে হয়তো তাদের মনে হয়েছে যে তারা আরও প্রেরণা পান। তিলোত্তমা সোশ্যাল ওয়েলফেয়ার অনুষ্ঠানে ওরা বলেওছেন যে ওনার থেকে আমরা উদ্বুদ্ধ হব, আশা করবো ওনার থেকে, সেই জন্যই হয়তো দেখেছেন বা মানুষ যেটা নিয়ে যাচ্ছেন। ক্যান্সার পেশেন্ট নিয়ে কাজ করার একটা বিরাট পরিকল্পনা আছে, কিন্তু ক্যান্সার পেশেন্টদের কি বলুন তো, সুস্থতার থেকেও বড় কথা, আমি যখন জন্মদিনটা করলাম ঠাকুরপুর ক্যান্সার হসপিটালে, তারা মানসিকভাবে খুব ডিপ্রেসড হয়ে পড়ে। ক্যান্সার পেশেন্টের রিহ্যাবিলিটেশন ব্যাপারটা, মানে পরবর্তী চিকিৎসার পরবর্তী ভালো হয়ে যাওয়ার পরে যে রিহ্যাবিলিটেশন ব্যাপারটা, সেটা একটা বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। এবং সেটা করতে গেলে অনেক ফান্ডিং দরকার, জানেন আপনারা যে সেটা করতে গেলে একটা বড় ব্যাপার। তো সেটা পরিকল্পনা, কিন্তু ফান্ডিং অত তো একা বিয়ার করা যাবে না। আমি ইন্ডিভিজুয়ালি কাজ করি, আমি একাই কাজ করি, সবাই জানেন। তো কোনো কোম্পানি যদি স্পন্সর হয়, ধরুন রিলায়েন্স বা কোনো বড় কোম্পানি, বুঝতে পারছি টাটা যাই বললো যে ব্যানার আমার সিএসআর ফান্ডে আপনি কাজ করুন, এরকম যদি অফার আসে, বা সেরকম প্রচেষ্টাও চলছে আর কি, পরবর্তীকালে কোনো বড় কাজ করা যায় কি না, বা করার চেষ্টাটা আছে ওই সব নিয়ে আর কি, বা শারীরিকভাবে সক্ষম যারা মানুষরা আছেন তাদের নিয়ে কাজ করা যায় কিনা, এরকম একটা ব্যাপার আছেন। বা সরকার যেরকম ভাবছেন, সরকারের যে পরবর্তী প্রজেক্টগুলো আছে, যেরকম ভাবনা চিন্তা সরকার যেভাবে করতে চাইছেন, যেভাবে করলে একটা ভালো ভারতবর্ষ বা ভালো বাংলাই বলুন, ভালো ভারতবর্ষ বলে উপহার পাওয়া যাবে, রাজ্য সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্ট দুজনেই যা ভাবছেন, সেইগুলোকে মাথায় রেখেও এগোবার পরিকল্পনা আছে। আগামী দিনে দেখুন, আমি সকলকেই বলবো, পরবর্তী প্রজন্মকে, যেটা আমাদের জেনারেশন বাদ দিয়ে পরবর্তী প্রজন্মকে আমি সবাইকেই বলবো একটা কথা, যে মানুষ হয়ে মানবিক গুণটা একটু থাকা দরকার। এটা খুব বড় ব্যাপার। কারণ শিক্ষার পাশাপাশি আমরা তখনই বলবো আমরা প্রকৃত শিক্ষিত হয়েছি যদি আমরা মানুষ হয়ে মানবিক গুণটার অধিকারী হই। কারণ জেভিয়ার্স কলেজ ফাদার যেটা বলতেন, আমি জেভিয়ার্সের ছাত্র, তো যে উই ডোন্ট ক্রিয়েট এডুকেটেড পারসন, উই ক্রিয়েট হিউম্যান বিংস। তার মানে আলটিমেটলি আমাদের লক্ষ্য হচ্ছে, যদি সমাজ সংস্কারে যারা এসছেন দেখবেন তাদের যা লক্ষ্য, যে হয়তো যে সমাজ সংস্কারে একটা ছাপ ফেলা, ধরুন যে পরবর্তী প্রজন্মকে আমি যেটা দেখেছি, চেতনা বাড়ানো, মানুষের মধ্যে চেতনা টানা, বিবেক টানা, যে ভালো কিছু করি, মানুষের পাশে দাঁড়াই, অন্তত সমাজের জন্য কিছু রেখে যাই, পরবর্তী প্রজন্মকে একটা ভালো পৃথিবী উপহার দিই। এইটা হচ্ছে সবচেয়ে বড়, বা মানুষের মধ্যে মানবিক গুণটা ফিরে আসুক, মানুষ সচেতন হোক, মানে একটা কি বলবো, মানে সব দিক দিয়ে মানুষ একটা সুন্দর পৃথিবী যে উপহার, সুন্দর সমাজ আমরা উপহার পাই। এটা করতে গিয়ে দেখুন চ্যালেঞ্জের মুখোমুখি প্রচুর হতে হচ্ছে, এটা হতেই হবে। আপনি যখনই কোনো কাজ করবেন, ভালো কাজ, এটা আপনার, এটা প্রথম থেকে আমাদের দেশে হয়ে আসছে, আপনাকে সেটা সেই করতেই হবে। কারণ যখন বাল্যবিবাহ করতে গিয়ে করেছিলেন তখন ওনাকে একবার করতে হয়েছে, যখন বিধবা বিবাহ করতে হবে তখনও করতে হয়েছে। আপনি যখনই সমাজ সংস্কারমূলক কোনো কাজ করতে যাবেন বা সমাজে ভালো কিছু করতে, তখন আপনাকে দেখুন বাধা আসবে, কিন্তু এগুলো বাধা করলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে কিছু মানুষ তো আপনাকে ভালোবাসেন, তারা সাথে আছেন, সঙ্গে আছেন, অনেক মানুষই ভালোবাসেন। তো মানুষের এইগুলো আপনাকে সমালোচনার উদ্যোগেই কাজ করতে হবে। কারণ মানুষ যতক্ষণ, যারা সমালোচনা করবেন তারা যতক্ষণ আপনাকে নিয়ে ভাবছেন বা সময় নষ্ট করছেন, আমি ততক্ষণ, ধরুন আমাকে নিয়ে ভাবছেন, আমি ততক্ষণ ভাবছি আমি পরবর্তী ভালো কাজটা কি করব। আমি কিন্তু ওই ফালতু কাজে সময় নষ্ট করতে নারাজ, কারণ আমি ভাবছি, আমাকে নিয়ে ভাবছেন যারা, তারা ভাবুন, তারা ভাবার সময় আছে, ভাবুন, আমার সময় নেই। আমি ভাবছি আমার পরের কাজটা কি হবে, কারণ আমি জানি কিছু ভালো করলে কিছু সমালোচনা আপনার হবেই। তবে বহু মানুষ আছে, আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, যারা আমাকে অসম্ভব ভালোবাসেন, যারা আমার কাজকে ভালোবাসেন, তাদেরও মানসিকতা ভালো বলেই তারা ভালোবাসেন, এবং তাদের জন্যই আমি এই জায়গাটায়, ঠিক আছে, তারাই আমার প্রেরণা, তাদের ভালোবাসে আমার প্রেরণা, তারা অন্তর থেকে ভালোবাসেন। সুতরাং সেই ভালোবাসাটা নিয়ে এগিয়ে চলছি, এবং ভবিষ্যতে এইভাবেই এগিয়ে যাব।
ওটাই আমার মোটো, যে সব দুস্থ মানুষের মুখে মানে হাসি ফোটানোটাই উদ্দেশ্য। আমি একাতার পৃথিবী পাল্টে ফেলতে পারবো না, তবে আমার উদ্দেশ্য আমি একটা চেতনা, একটা রিফ্লেকশন একটা তৈরি করছি, যেটা হয়তো সব মানুষ যদি আমরা একটু একটু করে এগিয়ে আসি, তাহলে একদিন আমরা নিশ্চয়ই একটা ভালো পৃথিবী উপহার পাবো। ব্যুরো রিপোর্ট, আমার কলম।